আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন এই ক্লান্তি লগ্নে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করব, যার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। দ্বাদশ অধ্যায়, যে অধ্যায়ের বিষয়বস্তু হলো উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। অধ্যায়ের নাম কি বলো? উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। এই অধ্যায়ের উপরে আজকে আমরা প্রাথমিক আলোচনা সম্পন্ন করব। তো প্রথমেই জেনে নিই উপাত্ত বা বিন্যস্তকরণ, এই উপাত্তটা কি। দেখো, সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে। মনে করো যে তোমরা 5টা বন্ধু আছো, কারো বয়স 10 বছর, কারো বয়স 11 বছর, কারো বয়স 9 বছর, এইরকম এক একজনের বয়স এক এক রকম, প্রত্যেকেই বন্ধু। তোমরা 5টা বন্ধুর যদি বয়সের তথ্যগুলো সংগ্রহ করে এক জায়গায় লিপিবদ্ধ করো, লিখে রাখো, তাহলে সেগুলোই হয়ে যাবে উপাত্ত। সেগুলোই হয়ে যাবে কি? উপাত্ত। অর্থাৎ তুমি যে কোনো একটা বিষয়ের উপরে যে তথ্যগুলোই কালেক্ট করো না কেন, সেগুলো যদি সুন্দরভাবে কোনো এক জায়গায় লিখে রাখো, লিখিত আকারে প্রকাশ করো, তাহলে সেটাই হয়ে যাবে উপাত্ত। এটা আমরা বয়স দিয়ে হিসাব করলাম। এখন মনে করো তোমার এলাকায় কতগুলো বাড়ি আছে, এবং প্রত্যেক বাড়িতে কতজন করে মানুষ বাস করে, সেটা যদি তুমি হিসাব করো, তাহলে সেই হিসাবটা যদি তুমি কোনো এক জায়গায় লিপিবদ্ধ করো, সেটাও হয়ে যাবে এক ধরনের উপাত্ত। আবার মনে করো তোমার 5টা বন্ধুর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো তুমি এক জায়গায় লিপিবদ্ধ করছো, সেগুলো হয়ে যাবে একটা উপাত্ত। আসলে উপাত্ত বলতে কি? সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্য, অর্থাৎ কে বাংলায় কত পেয়েছে, এগুলো প্রত্যেকে এক একজনের ইন্ডিভিজুয়াল তথ্য। অবশ্যই সেই তথ্যগুলোকে আমরা সংখ্যার মাধ্যমে কোন এক জায়গায় লিপিবদ্ধ করব, সেটিকেই আমরা বলবো কি? উপাত্ত। এই উপাত্ত দুই প্রকার, একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ যদি কোনো উপাত্ত তুমি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে লিখো, অর্থাৎ 5 জনের বয়স লিখছো, যার বয়স সবচেয়ে কম তারটা আগে, তার থেকে বড় যে তারটা পরে, তার থেকে বড়, অর্থাৎ বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যে কোনো একটা সিকোয়েন্সই তুমি মেনে চলতে পারো। ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো সিকোয়েন্সই মেনে চলা যেতে পারে, তবে কোনো এলোমেলো হওয়া যাবে না। অর্থাৎ ছোট 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 লিখতে লিখতে হঠাৎ করে মাঝখানে বড় ঢুকাই দিলা, এইরকমটা করা যাবে না। সবসময় কি করতে হবে? হয় ছোট থেকে বড় সিকোয়েন্স লিখবে, অথবা বড় থেকে ছোট সিকোয়েন্স লিখবে। তোমরা যদি লিখো, তাহলে সেটাকে বলা হবে কি? বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত, যেগুলো এক কোথাও মানে প্রথম সংখ্যা ছোট, তারপর সংখ্যাটা সবচেয়ে বড়, তারপর সংখ্যাটা আবার ছোট, এইরকম এলোমেলো উপাত্তগুলোকে কি বলা হবে? অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত কাকে বলে? দেখো, কোনো বৈশিষ্ট্য অনুসারে সাজানো উপাত্তকে বিন্যস্ত উপাত্ত বলে। বৈশিষ্ট্য বলতে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে কোনো একটা বৈশিষ্ট্য সেই উপাত্তটা ধারণ করছে, তাকে আমরা কি বলবো? বিন্যস্ত উপাত্ত বলবো। আর যখন এলোমেলো ভাবে সাজানো হবে, তখন সেই উপাত্তকে আমরা কি বলবো? তখন সেই উপাত্তকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ এলোমেলো ভাবে সাজানো উপাত্তকে আমরা কি বলবো? অবিন্যস্ত উপাত্ত। আশা করি যেহেতু এই ক্লাসের কোনো শীট যায় না, তোমরা খাতা কলম বের করে আমার সাথে প্রত্যেকটা পয়েন্ট খাতায় তুলে নিচ্ছ, যাতে পরবর্তীতে অধ্যায়ের অঙ্কগুলো করার সময় তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো তোমরা অবশ্যই আমার সাথে সাথে লিখে নাও। দেখো 5 নম্বরে কি আছে? ট্যালি চিহ্নের মাধ্যমে সর্বোচ্চ 5টি উপাত্তকে প্রকাশ করা যায়। এখন এই ট্যালি চিহ্নটা কি, সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখো, যদি তুমি এমন করো যে 5টা উপাত্ত তুমি 3 সংখ্যাকে লিখবা, 3 কে লিখবা, অথবা প্রথমে তুমি 1 কে লিখবা। 1 কে লেখার সময় তুমি যদি শুধুমাত্র এরকম একটা দাগ দিয়ে দাও, সেটা 1 কে প্রকাশ করবে। 2 লেখার জন্য তোমাকে এখানে পাশে আরো একটা সমান দাগ দিতে হবে, যে 2টা দাগ মিলে 2 প্রকাশ করবে। আর 3টা দাগ দিলে এটা কত প্রকাশ করবে? 3 প্রকাশ করবে। আবার 4 কে প্রকাশ করার জন্য তোমাকে এখানে কয়টা দাগ দিতে হবে? 4টা। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন তুমি 5টা দাগ দিবা, যখন তুমি 5টা দাগ মানে 5 কে তুমি যখন ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করবে, তখন কিভাবে প্রকাশ করবে? দেখো, তখন তোমাকে পাশে এরকম আরেকটা দাগ, এটা ব্যবহার করা যাবে না। 5টা দাগ দেওয়ার জন্য তোমাকে কি
করতে হবে, এই রকম একটা ক্রস চিহ্ন দিয়ে তুমি 5 প্রকাশ করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ট্যালি চিহ্ন খুবই একটা মজার বিষয়। তোমরা যে কয়টা অঙ্ক সে কয়টাকে তুমি প্রকাশ করবা এরকম দাগের মাধ্যমে, দাগ দিয়ে তুমি প্রকাশ করবা কয়টা সংখ্যাকে তুমি প্রকাশ করছো সেইটাকে। তাহলে এখন যদি তুমি 6 কে প্রকাশ করতে চাও তাহলে কি এইভাবে আরেকটা ক্রস দিবা? না, তখন তোমাকে পাশে আবার এরকম 6 7 8 9 আবার এরকম দিলে তখন কি হয়ে যাবে 10। অর্থাৎ তুমি একসাথে ট্যালি চিহ্নের মাধ্যমে সর্বোচ্চ কয়টি উপাত্তকে প্রকাশ করতে পারবা? ট্যালি চিহ্নের মাধ্যমে সর্বোচ্চ 5টি উপাত্তকে প্রকাশ করা যায়। 6 নম্বরে আছে দেখো গণসংখ্যার অপর নাম ঘটন সংখ্যা। গণসংখ্যার অপর নাম কি? গণসংখ্যার অপর নাম ঘটন সংখ্যা। 7 নম্বর আছে দেখো সংগৃহীত উপাত্ত বা তথ্য সহজে বোঝা ও দৃশ্যমান করার পদ্ধতিকে লেখচিত্র বলে। এখন এই লেখচিত্রটা কি সেটা আমরা একটু দেখে নেব। দেখো মনে করো যে এই লেখচিত্র আঁকানোর জন্য তোমাদেরকে অবশ্যই গ্রাফ পেপার ব্যবহার করতে হবে। গ্রাফ পেপারে তোমার মাঝ বরাবর এইরকম একটা দাগ দেওয়া থাকবে যেটা x, এখানে 0, এটা x ড্যাশ, এটা y 0 এবং y ড্যাশ। 0 না, এটা হচ্ছে o, অরিজিন মানে হচ্ছে কি কেন্দ্র, ঠিক আছে? x o x ড্যাশ, y o y ড্যাশ। একটা হলো x অক্ষ, একটা হলো y অক্ষ। এই অক্ষে তোমাকে লেখচিত্র স্থাপন করতে হবে। মনে করো যে তুমি একটা এমন একটা তথ্য সংগ্রহ করেছো যেটা লেখচিত্রটা হচ্ছে এই রকম। এই অংশে তোমার থাকবে, মনে করো যে তোমার বন্ধুর সংখ্যা থাকবে, এই অংশে থাকবে বন্ধুর বয়স। দেখো তোমার ম্যাক্সিমাম বন্ধুর বয়স কিন্তু তোমার সমানই হবে। এই কারণে এটা কি হয়ে গেছে, সোজা ভাবে উপরে উঠে গেছে। যখন তুমি সেটা বয়স হিসাব করছো, বন্ধু যে যতই হোক না কেন সেটার তাদের সবার বয়স কি সমান। এইভাবে যে সহজে তুমি দেখলেই বুঝতে পারবা যে কোন বন্ধুর বয়স কতটা। এই যে সহজেই দেখেই কোন একটা সমস্যার সমাধান করে ফেলার যে পদ্ধতি সেটাকে কি বলা হয়? লেখচিত্র। অর্থাৎ সংগৃহীত উপাত্ত বা তথ্য সহজে বোঝা ও দৃশ্যমান করার পদ্ধতিকে কি বলা হয়? লেখচিত্র বলা হয়। 8 নম্বর আছে একটি শ্রেণীতে প্রাপ্ত ট্যালি সংখ্যা ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা নির্দেশ করে। আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে যদি 1 কে প্রকাশ করতে চাও একটা দাগ দিতে হবে, ঠিক আছে? তার মানে ট্যালি সংখ্যা, ট্যালি চিহ্ন আসলে কি প্রকাশ করছে? ওই শ্রেণীর বা কোন একটা উপাত্তের ঘটন সংখ্যা অর্থাৎ গণসংখ্যাকে প্রকাশ করছে। অর্থাৎ সেখানে যদি 3 হয় গণসংখ্যা, তুমি কয়টা দাগ দিবা? 3। অর্থাৎ তুমি সংখ্যায় 3 লিখো অথবা ট্যালি চিহ্নের মাধ্যমে 3টা দাগ দাও, দুইটা একই বিষয়। তাহলে ট্যালি চিহ্নটা আসলে কি প্রকাশ করছে? দেখো একটি শ্রেণীতে প্রাপ্ত ট্যালি সংখ্যা ওই শ্রেণীর উপাত্ত সংখ্যাকে নির্দেশ করে। 9 নম্বরে কি আছে দেখো, এই যে আমাদের এখানে ট্যালি চিহ্ন ব্যবহার করেছে, এই চিহ্নটিকে কি বলা হয়? ট্যালি চিহ্ন বলা হয়। 10 নম্বর আছে দেখো 5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 65 80 85 91 92 এগুলোকে উপাত্ত বলে। এখানে আরো একটা মজার বিষয় দেখো, এই উপাত্তগুলো সুবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ দেখো ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো হয়েছে, কোথাও মাঝখানে কোনো একটা বড় সংখ্যা ঢুকে যায়নি। অর্থাৎ এই উপাত্তটাকে কি বলা হবে? বিন্যস্ত উপাত্ত। 8 নম্বর আছে দেখো 8 কে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে কি হবে? আমরা কিছুক্ষণ আগে ট্যালি চিহ্ন কিভাবে লিখতে হয় সেটা জেনেছি। 8 কে প্রকাশ করার জন্য কি করতে হবে? দেখো তো এই যে 1 2 3 4 এবং বাঁকা একটা দিয়ে একটা সেট করে 5 পূরণ করা হয়েছে, তাহলে 5। আর বাকি থাকলো কয়টা? বাকি থাকলো 3। তাহলে 1 2 3। তাহলে মোট কয়টা দাগ দেওয়া হচ্ছে ওখানে? 8টা। অর্থাৎ 8 কে যদি তুমি ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো তাহলে তুমি এই ধরনের ট্যালি আঁকাতে হবে অবশ্যই। তখন তোমরা 5 কে এইভাবে দাগ দিলা, 6 কে কখনোই বিপরীত ভাবে দাগ দেওয়া যাবে না। আর এই দাগটা কখনো এই সাইড থেকে দেওয়া যাবে না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে 5 নম্বরের যে দাগ সেটা অবশ্যই এইভাবেই দিতে হবে। দেখো আমাদের সর্বশেষ যেটা আছে, এখানে কয়টা সংখ্যাকে প্রকাশ করা আছে বলো তো? কয়টা সংখ্যা? দেখো 5 5 এ 10 আর এখানে আছে কত? 2। তাহলে কয়টা সংখ্যা আছে? কয়টা? দেখো 5 5 এ 10 1 2 3 অর্থাৎ মোট কয়টা আছে? 13টা। তাহলে এই ট্যালি চিহ্ন করে যদি তুমি সংখ্যা প্রকাশ করতে যাও তাহলে কত পাবা? 13 পাবা। এই 5 5 এ 10 আর 3 এ কত? 13। তাহলে আমরা আরো একবার দেখে নিই প্রথম থেকে বিষয়গুলো। দেখো উপাত্ত কাকে বলে? সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে কি বলে? উপাত্ত। সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে।
উপাত্ত কত প্রকার? উপাত্ত দুই প্রকার, একটা হলো বিন্যস্ত উপাত্ত, একটা অবিন্যস্ত উপাত্ত। কোন বৈশিষ্ট্য অনুসারে সাজানো উপাত্তকে বিন্যস্ত উপাত্ত বলে, আর এলোমেলো ভাবে সাজানো উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে। ট্যালি চিহ্নের মাধ্যমে সর্বোচ্চ 5টি উপাত্তকে প্রকাশ করা যায়। গণসংখ্যার অপর নাম কি? গণসংখ্যার অপর নাম ঘটন সংখ্যা। সমৃদ্ধ উপাত্ত বা তথ্য সহজে বোঝাও দৃশ্যমান করার পদ্ধতিকে কি বলে? দৃশ্যমান করার পদ্ধতিকে লেখচিত্র বলে। একটি শ্রেণীতে প্রাপ্ত টালি সংখ্যা ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা নির্দেশ করে। এইখানে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটিকেই টালি চিহ্ন বলা হয়। 5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, এই যে কয়েকটা 5টা সংখ্যা দেওয়া আছে এগুলোকে কি বলা হয়? উপাত্ত বলা হয়। 8কে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে হবে কত? 5 আর 3 এ 8। আর সর্বশেষে যেটা ছিল 5 5 এ 10 আর 3 কে যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে আমরা কত পাবো? 13। এবার আসো আমরা টালি চিহ্নের সাহায্যে যানবাহনের কয়েকটা সংখ্যা আমাদের পরবর্তী সারণীতে দেওয়া আছে, সেই সারণীতে যানবাহনের সংখ্যাকে আমরা টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। দেখো এখানে যানবাহনের নাম দেওয়া আছে কিছু এবং যানবাহনের সংখ্যা দেওয়া আছে কিছু। তাহলে বাইসাইকেল আছে কয়টা? 3টা। একে যদি তুমি টালিতে প্রকাশ করতে যাও তখন তোমাকে কয়টা রাখতে হবে? 1 2 3টা। কার আছে কয়টা? 5টা। তাহলে তোমাকে এক সেট ফিল আপ করতে হবে। দেখো 1 2 3 4 আর বাকি করে একটা দিলে কত? 5। মোটরসাইকেল আছে কয়টা? 6টা। তাহলে তোমাকে 5 একটা সেট এবং আরেকটা দাগ, তাহলে মোট কয়টা হলো? 6টা। বাস আছে কয়টা? 3টা। তাহলে শুধুমাত্র কয়টা দাগ? 3টা। সিএনজি আছে কয়টা? 2টা, অর্থাৎ শুধুমাত্র 2টা দাগ। আর অবশ্যই এই ধরনের যখন সারণী তুমি তৈরি করবা তখন এই শেপই তোমাকে মেনে চলতে হবে, যে প্রথমে যানবাহনের নাম, তারপরে টালি চিহ্ন, তারপরে এই সংখ্যাটাকে 2টা নামে নামকরণ করা। একটা হচ্ছে গণসংখ্যা অথবা ঘটন সংখ্যা, তোমরা যেটাই বলবা সেটাই ঠিক হবে। অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র সংখ্যা লিখলেও হবে, গণসংখ্যাও লেখা যায়, আবার ঘটন সংখ্যাও লেখা যায়। তাহলে যানবাহনের নাম কিন্তু বাইসাইকেল, কার, মোটরসাইকেল, বাস, সিএনজি। এদের মোট সংখ্যা কত ছিল? 3 5 6 3 2। এখন এই শেপটা মেইনটেইন করার সময় তোমাকে সব সময় এই যে মোট গণসংখ্যার যোগফলটা অবশ্যই নিচে লিখিত আকারে দেখাতে হবে। তাহলে মোট কত পেয়েছে আমরা যোগ করলে? 3 আর 2 5 আর 6 11, 11 আর 3 14 আর 5 কত? 19। এই মোট 19, এটা সব সময় তোমাকে লিখে দেখাতে হবে, যোগ করে দেখাতে হবে। এবার আমরা যে উপাত্তটি দেখলাম এর আগে, সেই উপাত্তটি ব্যবহার করে একটি স্তম্ভ লেখ আকার শিখে যাব। একটা স্তম্ভ লেখ আঁকবো। দেখো এটার জন্য আমরা এই উপাত্তগুলো ব্যবহার করব। বাইসাইকেল আছে কয়টা? 3টা। কার কয়টা? 5টা। মোটরসাইকেল কয়টা? 6টা। বাস কয়টা? 3টা। সিএনজি কয়টা? 2টা। এই উপাত্তগুলো তোমরা একটু মনে রাখো। দেখো আমরা এই উপাত্ত থেকে স্তম্ভ লেখ আঁকা শিখবো। দেখো এই যে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি এটাই হলো আমাদের স্তম্ভ লেখ। এটার জন্য তোমরা, আমি একটা গ্রাফ পেপার ব্যবহার করেছি, তোমাদেরকেও গ্রাফ পেপার ব্যবহার করতে হবে। দেখো এখানে ক খ খ এবং গ তিনটা দিয়েছি, তোমরা এক্স ওয়াই আর ও এটাও ব্যবহার করতে পারো। এবং এই পাশে আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর কি দিয়েছি? যানবাহনের সংখ্যা 0 1 2 3 4 এভাবে 11 পর্যন্ত নিয়েছি। যদিও ততদূর পর্যন্ত আমাদের প্রয়োজন নাই, তোমরা সবসময় প্রয়োজন হচ্ছে 2-3টা বেশি নিয়ে রাখবা। আর এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি? দেখো এক ঘর পর পর বাইসাইকেলের সংখ্যা, কারের সংখ্যা, মোটরসাইকেলের সংখ্যা, এখানে বাসের সংখ্যা, সবশেষে কি সিএনজি সংখ্যা আমরা নিয়েছি। তাহলে আমাদের বাইসাইকেল কয়টা ছিল বলো? 3টা। দেখো 1 2 3, আমরা 3টা এবং পুরো ঘরে একটা আয়তলেখা আঁকিয়ে সেই জায়গাটা ডার্ক করে দিয়েছি, অর্থাৎ পেন্সিল দিয়ে তোমরা সেই জায়গাটা পূরণ করে দিবা। তারপরে কার কয়টা ছিল আমাদের? 5টা। কার কয়টা ছিল? 5টা। দেখো 1 2 3 4 5 এর দাগ পর্যন্ত আমরা নিয়ে গেছি কারের ঘরকে এবং একটা আয়তক্ষেত্র আঁকিয়ে সেটাকে পূরণ করে দিয়েছি। তারপর মোটরসাইকেল ছিল কয়টা? 6টা, সেটাও আমরা ফিল আপ করেছি। বাস ছিল কয়টা? 3টা, সেটাও পূরণ করেছি। এবং সিএনজি ছিল কয়টা? 2টা, আমরা সেটাও ফিল আপ করে দেখেছি। তাহলে এইভাবে তোমরা খাতায় কিভাবে আঁকাবা সেটাও আমরা একটু প্র্যাকটিস করে নিই। আসো, সেটার জন্য তোমাদেরকে গ্রাফ পেপার নিতে হবে এবং গ্রাফ পেপারের এইরকম 2টা অক্ষ থাকবে। যে অক্ষে তোমরা এখানে x, এটা o এবং এটা y ধরে নিবা। কিছু বিন্দু তোমরা নির্দিষ্ট করে ফেলবা, যাতে দেখো 1 2 3 4 5 6 7
আর এখানে আমরা কয়েকটা জায়গা ধরে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই জায়গাটা আমরা কার জন্য রাখবো? এই জায়গাটা আমরা রাখবো বাইসাইকেলের জন্য। এই জায়গাটা বাইসাইকেলের জন্য। বাইসাইকেল কয়টা ছিল? বাইসাইকেল ছিল 3টা। তাহলে আমরা এই দাগটা নিয়ে যাব কতদূর পর্যন্ত? 1 2 3 এর ঘর পর্যন্ত, এবং সেখানে ফিল আপ করে দিয়ে আবার নিচে নিয়ে এসে এই জায়গাটা আমরা কি করে দেব? ফিল আপ করে দেব। তারপরে এক ঘর ফাঁকা রাখবো যেন সেটা দেখতে বোঝা যায়। তোমরা যদি মনে করো যে না ফাঁকা রাখবো না, সেটা তো কোনো সমস্যা নাই। এখানে কার দিবা, এখানে কার দিবা দিয়ে এটা কতদূর পর্যন্ত যাবে? এটা যাবে 5 পর্যন্ত। দেখো এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম, এই যে ফিল আপ করে দিলাম। এটাই হয়ে গেল কারের সংখ্যার একটা স্তম্ভ লেখো। তারপরে যদি তুমি মনে করো যে যদি তুমি এক ঘর ফাঁকা ফাঁকা দিয়ে করো, তখন প্রত্যেকটা উপাত্তই এক ঘর ফাঁকা ফাঁকা দিয়ে করতে হবে। আর যদি মনে করো যে না আমরা এরকম লাগানো করব, তখন প্রত্যেকটা উপাত্ত এক অপরের সাথে লাগাই করতে হবে। এটাতে কোনো সমস্যা নাই, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করো। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এক ঘর গ্যাপ দিয়ে দিয়ে বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর বোর্ডে আমরা চেষ্টা করলাম কি যে আরেকটা পদ্ধতি, যেখানে কোনো গ্যাপ দিই না আমরা। এই পাশে বাইসাইকেল, এখানে কার। আবার তুমি মোটরসাইকেল বা মোটরসাইকেল কয়টা ছিল? 6টা। এই যে 6 পর্যন্ত তুমি টেনে নিয়ে যাও, নিয়ে যে এখানে নামায় দাও। এটা কি হয়ে গেল আমাদের? মোটরসাইকেল। এটা হয়ে গেল মোটরসাইকেল। তারপরে এই জায়গাটা এবার তুমি ফিল আপ করে দাও। তাহলে এটা কি কি প্রকাশ করবে? মোটরসাইকেলের সংখ্যা। এইভাবে আমরা কিন্তু এই যে গ্রাফটার দিকে তাকালেই বুঝতে পারবো যে এখানে বাইসাইকেল কয়টা আছে, এখানে কার কয়টা আছে, মোটরসাইকেল কয়টা আছে। এই যে দেখেই কোনো একটা বিষয় সম্পর্কে জেনে যাওয়া, এই যে পদ্ধতি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লেখচিত্র। এই লেখচিত্রের মাধ্যমে আমরা কোনো একটা বিষয়কে দেখেই প্রকাশ করতে পারবো যে আসলে এখানে কি কি তথ্য প্রকাশিত হয়েছে। আশা করি আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী দিন তোমাদের এই অধ্যায়ের উপরে প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে এবং জ্যামিতি অংশ থেকে থাকবে কি? সমবাহু ত্রিভুজ। সুতরাং যেহেতু পরের অংশগুলো করার জন্য প্রাথমিক আলোচনাটা খুবই জরুরি, সুতরাং তোমরা অবশ্যই এই প্রাথমিক আলোচনার ক্লাসটি বাসায় ভালোভাবে চর্চা করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময় যে সকল নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলো। কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করো এবং সর্বোপরি বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।